প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের ক্লাস নিব একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় প্রেষণা এর তৃতীয় ক্লাস। অর্থাৎ এর আগে আমি প্রেষণা অধ্যায়ের আরও দুটি ক্লাস নিয়েছি, আজকে 3 নম্বর ক্লাস। আশা করি তোমরা ভালোই আছো, সুস্থ আছো এবং বাসায় বসে অধ্যয়ন করছো। করোনাকালীন এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলছে। আজকের আলোচনায় আমি আছি মোহাম্মদ মাহমুদুল হক, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমাদের অনলাইনের আলোচনা যে বিষয় সেটি হচ্ছে প্রেষণা ও প্রেষণার তথ্য বা মতবাদ। প্রেষণার তত্ত্ব বা মতবাদ সম্পর্কিত বিষয়ে আলোচনা করার পূর্বে কয়েকটি প্রশ্ন তোমাদের কাছে উপস্থাপন করতে চাই। সেই প্রশ্নগুলো হচ্ছে: প্রেষণা কি? তত্ত্ব বা মতবাদ কি? প্রেষণার তত্ত্ব বা মতবাদ কি? প্রেষণার চাহিদা সোপান তত্ত্বের স্তর কি কি? প্রেষণার ইআরজি তত্ত্ব কি? প্রেষণার ইআরজি তত্ত্বে মানুষের চাহিদাকে কয়ভাবে ভাগ করা হয়েছে ও কি কি? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ভিত্তিক ক্লাস শেষে তোমরা যে কয়েকটি বিষয় জানতে পারবে সেগুলো হচ্ছে: প্রেষণা কি তা তোমরা বলতে পারবে, তত্ত্ব বা মতবাদ কি তা তোমরা বলতে পারবে, প্রেষণার তথ্য বা মতবাদ কি তা তোমরা বলতে পারবে, প্রেষণার চাহিদা সোপান তত্ত্বের স্তর কি কি তা তোমরা বলতে পারবে, প্রেষণার ইআরজি তত্ত্ব কি তা বলতে পারবে, প্রেষণার ইআরজি তত্ত্বে মানুষের চাহিদাকে কয়ভাবে ভাগ করা হয়েছে ও কি কি তা তোমরা বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই প্রেষণার তত্ত্ব আলোচনা করার পূর্বে প্রেষণা কাকে বলে এই বিষয়টি আবারও আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রথমত হচ্ছে যে প্রেষণা বলতে কি বোঝায়। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য কর্মীদের উৎসাহিত ও প্রণোদিত করার কাজকে প্রেষণা বলে। অর্থাৎ প্রাতিষ্ঠানিক যে লক্ষ্য নির্ধারণ করা হয় তা অর্জনের নিমিত্তে কর্মীদেরকে উৎসাহ বা প্রণোদিত করে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা তাকেই প্রেষণা বলে। এখন শিখব তত্ত্ব বা মতবাদ কি। তোমরা এই ডেফিনিশন বা সংজ্ঞাটি খুব খেয়াল করে লক্ষ্য করো। কোনো বিষয় সম্পর্কে প্রকৃত সত্য জানতে প্রয়োজনীয় চিন্তা ও গবেষণার কাঠামো সৃষ্টিতে সক্ষম এবং পরীক্ষার মানদণ্ডে উত্তীর্ণ মনীষীগণের মতকেই তত্ত্ব বা মতবাদ বলে। অর্থাৎ কোনো একটি বিষয়ের প্রকৃত সত্য জানার জন্য বিষয়টি নিয়ে গভীর চিন্তা এবং সেটি গবেষণার মাধ্যমে ফলাফল
বের করে আনা এবং সেটি পরীক্ষার মানদণ্ডে যদি উত্তীর্ণ হয় তাহলে সেই বিষয়টিকে তত্ত্ব বা মতবাদ বলে। তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে একটি তত্ত্ব বা মতবাদ হতে হলে তার তার পিছনে অনেক গভীর চিন্তা থাকে, গবেষণা থাকে এবং সেটি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত কোনো বিষয় হয়, তাহলে সেটি তত্ত্ব বা মতবাদ হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি তত্ত্ব বা মতবাদের প্রেক্ষিতে প্রশ্ন হয় যে প্রেষণার তত্ত্ব বা মতবাদ কি, তাহলে বিষয়টি আগের সংজ্ঞা থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে প্রেষণার সম্পর্কিত কোনো বিষয়ে প্রয়োজনীয় চিন্তা এবং গবেষণা মাধ্যমে একটি ফলাফল নির্ণয় এবং সেটি পরীক্ষার মানদণ্ড উত্তীর্ণ হলেই সেটি প্রেষণার তত্ত্ব বা মতবাদ হবে। তাহলে সংজ্ঞাটি যদি বলা হয় এইভাবে যে প্রেষণা সম্পর্কে প্রকৃত সত্য জানতে প্রয়োজনীয় চিন্তা ও গবেষণার কাঠামো সৃষ্টিতে সক্ষম এবং পরীক্ষার মানদণ্ডে উত্তীর্ণ মনীষীগণের মতকেই প্রেষণার তত্ত্ব বা মতবাদ বলে। অর্থাৎ মনীষীগণ অনেক চিন্তা ভাবনার মাধ্যমে গবেষণা করে পরীক্ষার মাধ্যমে প্রেষণাকে ঘিরে যে তত্ত্ব প্রদান করেছেন বা যে মতবাদ প্রদান করেছেন সেটি হচ্ছে প্রেষণার তথ্য বা মতবাদ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু আলোকপাত করব যে প্রেষণার বিভিন্ন ধরনের তথ্য রয়েছে। সেই তথ্যগুলো মূলত এক নজরে তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। তোমরা এখানে লক্ষ্য করো, প্রেষণার চাহিদা সোপান তত্ত্ব যেটি প্রদান করেছেন আব্রাহাম মাসলো 1943 সালে, দ্বি উপাদান তত্ত্ব হার্জবার্গ 1959 সালে, এক্স ও ওয়াই তত্ত্ব ডগলাস ম্যাকগ্রেগর 1960 সালে, ইকুইটি থিওরি বা সমতা তত্ত্ব যে স্টেসি অ্যাডামস, এক্সপেক্টেন্সি থিওরি বা প্রত্যাশা তত্ত্ব ভিক্টর ভ্রুম, জেট থিওরি উইলিয়াম জে ওছে, থিওরি অফ নিডস ম্যাকক্লেল্যান্ড, ইআরজি থিওরি ক্লেটন অলডারফোর্ড। এই হচ্ছে প্রেষণা সম্পর্কিত বেশ কয়েকটি তথ্য এবং তার প্রবক্তাদের তালিকা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা শিখব চাহিদা সোপান তত্ত্ব কি বা তা বলতে কি বোঝায় এবং চাহিদা সোপান তত্ত্বের প্রাসঙ্গিক অন্যান্য বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, প্রেষণা দানের যে সকল তত্ত্ব ব্যাপক পরিচিতি লাভ করেছে তার মধ্যে চাহিদা সোপান তত্ত্ব অন্যতম। আব্রাহাম মাসলো 1943 সালে এই তত্ত্বটি প্রদান করেন। তিনি এই তত্ত্বে মানুষের অভাব বা চাহিদাকে 5টি স্তরে ভাগ করেছেন। তোমরা এখানে লক্ষ্য করো, তিনি মানুষের অভাব বা চাহিদাকে 5টি স্তরে ভাগ করেছেন। তার মধ্যে জৈবিক চাহিদা, নিরাপত্তার চাহিদা, সামাজিক চাহিদা, আত্মতৃপ্তির চাহিদা, আত্মপ্রতিষ্ঠার চাহিদা। এই চাহিদাগুলো একের পর এক ধারাবাহিকভাবে অবস্থান করে এবং একটি চাহিদা পূরণ হওয়ার পর অন্য আরেকটি চাহিদা তার সামনে এসে হাজির হয় এবং সেটি পূরণ হওয়ার পর আরেকটি চাহিদা এসে তার সামনে হাজির হয়। এভাবে পর্যায়ক্রমিকভাবে নিচ থেকে উপরের দিকে তার চাহিদাগুলো আবর্তিত হয়। মানুষের এই চাহিদাকে আব্রাহাম মাসলো 5টি ভাগে ভাগ করেছেন। সেগুলো হচ্ছে
প্রথমত জৈবিক চাহিদা বা দৈহিক চাহিদা, ফিজিওলজিক্যাল নিডস। এই চাহিদায় মানুষ খাদ্য, বস্ত্র, বাসস্থান, পানীয়, শিক্ষা, চিকিৎসার মতো মৌলিক বিষয়গুলো এখানে মানুষ প্রত্যাশা করে থাকে। এই মৌলিক চাহিদা পূরণ হওয়ার পরেই একজন মানুষ নিরাপত্তার চাহিদা বা সেফটি নেটস অনুভব করে থাকে। এই চাহিদায় যে বিষয়গুলো রয়েছে তা হচ্ছে টিকে থাকার প্রয়োজনে কোনো ভীতি তার থাকবে না এবং সে নিরাপদ বা নিরাপত্তামূলক ব্যবস্থার মধ্যে সে অবস্থান করবে। অর্থাৎ সে চাকরির ক্ষেত্রে নিরাপত্তা অনুভব করবে, তার চাকরি হারানোর ভয় থাকবে না, ইত্যাদি বিষয়ে তার যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা তিনি অনুভব করেন। এই চাহিদা পূরণ হওয়ার পরেই তিনি সামাজিক চাহিদা বা সোশ্যাল নিডস অনুভব করেন। অর্থাৎ এই চাহিদার মূল বিষয় হচ্ছে অন্যদের সাথে মিলেমিশে চলা বা সমাজের সদস্য হিসেবে তার যে স্বীকৃতি সেটি তিনি পেতে চান। সামাজিক চাহিদা পূরণ হওয়ার পরেই একজন ব্যক্তি আত্মতৃপ্তির চাহিদা অনুভব করেন, যেটিকে ইংলিশে বলা হয় এস্টিম নিডস। অর্থাৎ সমাজে অবস্থান করে একজন মানুষ পৃথক একটা ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে চায়। এই চাহিদার মধ্যে তিনি এমন একটি অবস্থায় পৌঁছাতে চান যার মধ্যে তিনি আত্মতৃপ্তিতে অবস্থান করেন। আত্মতৃপ্তির চাহিদা পূরণ হওয়ার পরেই একজন ব্যক্তি আত্মপ্রতিষ্ঠার সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস এর দিকে ধাবিত হয়। অর্থাৎ এই চাহিদার মূল বিষয়গুলো হচ্ছে যে একজন ব্যক্তি তার মৃত্যুর পরেও সে সমাজে তার চিহ্ন রেখে যেতে চায়, কিংবা তিনি তার কর্মের মাধ্যমে, তিনি তার বিভিন্ন বিষয়ের মাধ্যমে মানুষের মাঝে অমর হয়ে থাকার যে প্রবণতা, সেটি মূলত আত্মপ্রতিষ্ঠার চাহিদা। সুতরাং আব্রাহাম মাসলো মানুষের জীবনকে পর্যালোচনা করে 5টি চাহিদা বা 4টি স্তর নির্ধারণ করেছেন, যা ক্রমান্বয়ে একটি চাহিদা পূরণ হওয়ার পরে আরেকটি চাহিদা আবির্ভূত হয় এবং ধারাবাহিকভাবে সেই চাহিদাগুলো পূরণের চেষ্টায় মানুষ নিয়োজিত থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের সামনে উপস্থাপন করব ইআরজি তত্ত্ব, যেটি প্রদান করেছেন ক্লেটন এলডরফার। ইআরজি মানেই হচ্ছে ইতে এক্সিস্টেন্স, আর তে রিলেটেডনেস অ্যান্ড জিতে গ্রুপ। 3টি শব্দের সমন্বয়ে এই তত্ত্বটি প্রতিষ্ঠা করা হয়েছে। অর্থাৎ আব্রাহাম মাসলোর চাহিদা সোপান তত্ত্বের বেশ কিছু সমালোচনা ছিল, তার উপর ভিত্তি করেই ক্লেটন এলডরফার মানুষের চাহিদা বা অভাবকে 3টি ভাগে ভাগ করে উপস্থাপন করেছেন। তার মধ্যে একটি হচ্ছে টিকে থাকার চাহিদা, এক্সিস্টেন্স নিডস। এই এক্সিস্টেন্স নিডস বা টিকে থাকার চাহিদার মধ্যে যে সমস্ত বিষয়গুলো জড়িত সেগুলো হচ্ছে বেতন, আনুষঙ্গিক সুবিধা, ভৌত অবস্থা, উত্তম কার্য পরিবেশ। অর্থাৎ যে সমস্ত বিষয়গুলো একটি মানুষের জীবনে অতীব প্রয়োজনীয়, যেগুলো না হলেই তিনি স্বাভাবিকভাবে জীবন ধারণ করতে পারবেন না, সেটি হচ্ছে টিকে থাকার চাহিদা। তোমরা হয়তো একটি কথা শুনেছ যে সার্ভাইভাল ইজ দ্য ফিটেস্ট। যারা যোগ্য তারাই টিকে থাকবে। অর্থাৎ মানুষ বা কোনো ব্যক্তি এই পর্যায়ে টিকে থাকার চাহিদার সাথে সম্পৃক্ত বিষয়গুলো পূরণ করার চেষ্টা করে থাকে।
2 নম্বর যে চাহিদাটি রয়েছে সেটি হচ্ছে সম্পৃক্ততার চাহিদা বা রিলেটেডনেস নিডস। এই চাহিদার মধ্যে একজন ব্যক্তি পরিবার, বন্ধু বান্ধব, সহকর্মী এবং পেশা সম্পৃক্ত সহযোগীদের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা এবং নিজের ধারণা ও মতামতকে সেখানে তুলে ধরে নিজেকে প্রতিষ্ঠা করতে চাই। অর্থাৎ একজন মানুষ যেহেতু সামাজিক জীব, সেহেতু একজন মানুষ যে বিষয়গুলো আমি আলোচনা করেছি সেই বিষয়ের মাধ্যমে সমাজে সম্পৃক্ত হতে চায়, সমাজে তার একটি অবস্থান তিনি সৃষ্টি করতে চান। 3 নম্বর যে চাহিদার কথা ক্লেটন লাদারফার উল্লেখ করেছেন সেটি হচ্ছে প্রবৃদ্ধির চাহিদা বা গ্রোথ নিডস। এই চাহিদার মূল বিষয় হচ্ছে এগিয়ে যাওয়ার আগ্রহ, অর্থাৎ একজন ব্যক্তি পদোন্নতি, নতুন দায়িত্ব লাভ, আকর্ষণীয় কাজ, নতুন কোনো কিছু করার সুযোগ, উদ্ভাবন করার আগ্রহ ইত্যাদির মাধ্যমে নিজেকে উন্নত করতে চান, সামনের দিকে এগিয়ে নিতে চান। অর্থাৎ প্রবৃদ্ধির চাহিদা হচ্ছে সেই সকল দিকগুলো যে সকল দিকসমূহ তিনি পালনের মাধ্যমে নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে পারেন এবং পদোন্নতি সহ অন্যান্য বিষয়গুলো নিশ্চিতভাবে তিনি পেতে পারেন, সেজন্য এই চাহিদাটি তিনি অনুভব করেন। সুতরাং ইআরজি থিওরির মাধ্যমে ক্লেটন লাদারফার মানুষের চাহিদাটাকে 3টি ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে টিকে থাকার চাহিদা, এক্সিস্টেন্স নিডস, সম্পৃক্ততার চাহিদা, রিলেটেডনেস নিডস, প্রবৃদ্ধির চাহিদা, গ্রোথ নিডস। প্রিয় শিক্ষার্থীরা, আলোচনার এই পর্যায়ে এসে আমি তোমাদের বেশ কয়েকটি প্রশ্ন করতে চাই। তোমরা আশা করি সেই প্রশ্ন উত্তরগুলো খুব সুন্দরভাবে আমাকে প্রদান করতে পারবে, যেহেতু আমি ক্লাসে তোমাদের সবগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা সবগুলো প্রশ্ন উত্তর নিজে থেকেই প্রদান করতে পারবে। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রেষণা কি? তথ্য বা মতবাদ কি? প্রেষণার তথ্য বা মতবাদ কি? প্রেষণার চাহিদা সোপান তত্ত্বের স্তর কি কি? প্রেষণার ইআরজি তত্ত্ব কি? প্রেষণার ইআরজি তত্ত্বে মানুষের চাহিদাকে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কি কি? প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে এই লেকচারটি দেখেছ। এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়েছে। প্রথমটি হচ্ছে আব্রাহাম মাসলোর চাহিদা সোপান তত্ত্ব এবং ক্লেটন লাদারফার এর ইআরজি থিওরি। দুটি থিওরি, বিশেষ করে আব্রাহাম মাসলোর চাহিদা সোপান তত্ত্ব যেটি ক্লাসে উপস্থাপন করেছে, সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। তো তোমরা ক্লাস লেকচারটি খুব মনোযোগ দিয়ে শুনেছ এবং সে অনুযায়ী বাসায় বই থেকে অধ্যয়ন করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।